তো দর্শক, আমরা তো অনেকেই থাইল্যান্ড সম্পর্কে বিভিন্ন ইতিহাস জানি, তারপরে রাজনৈতিক বিষয়গুলোও জানি। তো আজকে এপিসোড 2 তে আমি থাইল্যান্ডে যে বিষয়টা আছে এটা আপনাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। তো সেই বিষয়টা আমি আমার এই ভিডিওর ভিতরে এক্সপ্লেন করব, রাজনৈতিক এবং ইতিহাস বিষয়গুলা। সেটা হচ্ছে থাইল্যান্ডে ইসলামের অবস্থান এবং রাজনৈতিক ইতিহাস। তারা কিভাবে জীবনযাপন করছে এবং তারা থাইল্যান্ডের গভর্নমেন্ট বা রাজতন্ত্র যে বিষয়টাই আছে সেটার সাথে তারা কিভাবে কন্ট্রোলিং বা তারা জড়িত বা তাদের ভূমিকা কতটুক, এটাই যে থাইল্যান্ডে মুসলিমদের অবস্থা ও রাজনৈতিক মানে পরিমাপ বা পরিস্থিতি যেটাই বলেন। তো আমি ডিটেলস ইতিহাসটা আপনাদের সংক্ষেপে বলে এক্সপ্লেন করে জানাচ্ছি। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কমেন্ট জানাইতে পারেন বা মন্তব্য জানাইতে পারেন। তো যাই হোক, আমি ওইভাবে সাজায় গুছায় কথা বলতে পারতেছি না, তো শুরু করে দিতেছি, ততক্ষণ আপনার সাথেই থাকবেন। তো স্টার্ট করতেছি, চলো। থাইল্যান্ডে ইসলাম। থাইল্যান্ডে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম। পরিসংখ্যান বলছে যে জনসংখ্যার মাত্র 4.9% মুসলিম। এই সংখ্যা আসলে 5%-এর উপরে। পরিসংখ্যানে এমন উল্লেখ করা হয়েছে বেশিরভাগ থাই মুসলমানরা সুন্নি মুসলমান, যদিও থাইল্যান্ডের জনগোষ্ঠী বৈচিত্র্যময়, যার মধ্যে সারা বিশ্ব থেকে আসা অভিবাসীরাও অন্তর্ভুক্ত রয়েছে। জনসংখ্যা এবং ভূগোল। জনপ্রিয় মতামত বলে মনে হয় যে দেশের মুসলমানদের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের 4টি দক্ষিণ প্রদেশ সাতুন, ইয়ালা, পাত্তানি এবং নারাথিওতে পাওয়া যায়, যেখানে তারা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ। তবে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণায় দেখা গেছে ওই 3টি প্রদেশে মাত্র 18% থাই মুসলিম বাস করে। বাকিগুলো থাইল্যান্ড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ঘনত্ব ব্যাংককে এবং দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিসের মতে 2005 সালে দক্ষিণ থাইল্যান্ডের মুসলমানরা 15 বছরের ঊর্ধ্বে সাধারণ সংখ্যার 30-4% ছিল এবং দেশের অন্যান্য অংশে 3%-রও কম ছিল। থাইল্যান্ডে মুসলিমদের একটা ইতিহাস। নবম শতাব্দীতে থাইল্যান্ডে মুসলিম বণিক সম্প্রদায়ে বসবাস করতে শুরু করে। আধুনিক যুগের প্রথম দিকে থাই প্রাসাদ ও আদালতে কর্মমণ্ডল অঞ্চলের মুসলমানরা নপুংসক চাকর হিসেবে কাজ করত। থাইল্যান্ড ধর্মীয় সহিংসতার জন্য পরিচিত ছিল এবং সেখানে মুসলমানরা সিয়ামের অর্থাৎ থাইল্যান্ডের পুরাতন নাম, সিয়াম হচ্ছে থাইল্যান্ডের পুরাতন নাম, রাজকীয় সরকারের জন্য কাজ করত। সিয়াম এবং পরে থাইল্যান্ডের এই সহনশীলতা সংস্কৃতির ফলে থাইল্যান্ডে ইসলামের ব্যাপক বৈচিত্র্য দেখা দেয়। দক্ষিণ থাইল্যান্ডের মালয় বিচ্ছিন্নতাবাদ মূলত জাতিগত ভিত্তিতে একটি যুদ্ধ, কারণ এই অঞ্চলের মালয়রা থাইল্যান্ড থেকে আলাদা হওয়ার চেষ্টা করেছে, যদিও চরমপন্থী মুসলিম গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িত। থাইল্যান্ডে মুসলিমদের জাতিসত্তা এবং পরিচয়। থাইল্যান্ডের মুসলিম জনসংখ্যা বৈচিত্র্যময়। নৃতান্ত্রিক এই গোষ্ঠীগুলো সুদূর চীন, পাকিস্তান, কম্বোডিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে স্থানান্তরিত হয়েছেন। পাশাপাশি থাই জাতীয় রয়েছে। থাইল্যান্ডের মুসলমানদের প্রায় 2/3 থাই মালয়। আদিবাসী থাই কারা? অনেক থাই মুসলিম জাতিগত এবং ভাষাগতভাবে থাই, যারা হয় বংশগত মুসলিম, আন্তরভাবে বিবাহের মাধ্যমে মুসলিম, অথবা সাম্প্রতিক সময়ে ধর্মান্তরিত। নৃতাত্ত্বিক থাই মুসলমানরা প্রধানত মধ্য এবং দক্ষিণ প্রদেশে বাস করে। রয়্যাল থাই আর্মির প্রাক্তন কমান্ডার ইন চিফ জেনারেল সন্থি বুনিয়ারাতগ্লিন একজন আদিবাসী থাই মুসলিমের উদাহরণ। সতী দূরবর্তী পারস্য বংশের। তার পূর্বপুরুষ কওমের শেখ আহমদ একজন ইরানি প্রবাসী ব্যবসায়ী, যিনি 26 বছর ধরে আয়ুথায়ায় রাজ্য বসবাস করেছিলেন। বুন্নাক এবং আহমাদ চুলা পরিবার তাদের পূর্বপুরুষকে তার কাছে ফিরিয়ে দেয়। শ্রী চুলাই ছিলেন সিংগরার সালতানাতের রাজকীয় পরিবারের রাজকন্যা।
থাইল্যান্ডের দ্বিতীয় রামা তাকে উপপত্নী হিসেবে গ্রহণ করেছিলেন। 1946 সালে প্রিন্স ভূমিপল অদুলিয়াদেস এবং আনন্দ মাহিদল রামা অষ্টম টনসন মসজিদ পরিদর্শন করেন। মালায় মুসলমান কারা? তিনটি দক্ষিণতম সীমান্ত প্রদেশ, স্থানীয় মুসলিম জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠতা প্রধান মালয়, যা এই অঞ্চলের জনসংখ্যার প্রায় 80%। থাই মালয়রা কেলান্তান পাট্টানি মালয় ভাষায় কথা বলে, যা মালয় ভাষা থেকে ভিন্ন ভাষায়। এটি থাই মালয় মুসলমানদের সাংস্কৃতিকভাবে অনন্য পরিচয় যোগ করে। দক্ষিণ অঞ্চলে মালয় বংশোদ্ভূত অধিবাসীদের সংখ্যা এই অঞ্চলের ঐতিহাসিক প্রাকৃতিক এর কারণ, যার মধ্যে পাট্টানি রাজ্যের কিছু অংশ রয়েছে যা 19 শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি ইসলামী মালয় রাজ্য, কিন্তু পরে আয়ুথায়া রাজ্যের প্রথম দিক থেকে থাইল্যান্ডের সাথে সংযুক্ত ছিল। একইভাবে উত্তর মালয়েশিয়ায় একটি জাতিগত থাই সংখ্যালঘু রয়েছে। চীনা মুসলমান সুদূর উত্তরে পাশাপাশি নির্বাচিত মধ্য ও দক্ষিণ শহরে অঞ্চলে হুই জাতিগত চীনা মুসলিম বংশোদ্ভূত থাই মুসলমানদের পকেট রয়েছে। বেশিরভাগ চীনা মুসলমানরা থাই ভাষায় চীন হাও নামে পরিচিত একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যদিও বেশিরভাগ চীন হাও মুসলিম নয়, কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে চীন হাও নামটি চীন চীন এবং হুই এর সংমিশ্রণে হিসাবে ব্যাখ্যা করে যেতে পারে। এইভাবে চীন হাওকে ব্যবসায়ী এবং এমিগ্রেস বাধ্য হয়ে অভিবাসী হওয়া হিসাবে দেখা যেতে পারে, যারা তাদের সাথে চীন থেকে হুই ঐতিহ্য বহন করে এনেছিল। চীনের অন্যতম পরিচিত মসজিদ হচ্ছে চিয়াংমাই প্রদেশের বান হো মসজিদ। মুসলিম দলগুলো রোহিঙ্গা সহ জাতিগত গোষ্ঠীগুলোকে থাইল্যান্ডের শরণার্থী শিবির, গ্রামীণ মাছ ধরার গ্রাম, সেই সাথে মায়ানমার সীমান্তের কাছাকাছি অনেক ছোট শহর এবং শহরে শহরে পাওয়া যায়। অনেক চীনা মুসলমানের বাসস্থান হওয়ার পাশাপাশি উত্তর থাইল্যান্ড অনেক বার্মিজ এবং মিশ্র চীনা বার্মি বা পাকিস্তানি বার্মি জনগণের আবাসস্থল। অন্যান্য এশিয়ান মুসলিম গোষ্ঠী থাইল্যান্ডের ভিতরে, যেমন অন্যান্য প্রতিনিধিত্বকারী গ্রুপগুলির মধ্যে মুসলিম চামস অন্তর্ভুক্ত রয়েছে, যা মূলত 15 শতকের পর থেকে ভিয়েতনাম থেকে এসেছে, যারা পারস্পরিক সীমান্ত এবং ব্যাংককের পাশাপাশি গভীর দক্ষিণের মধ্যে পাওয়া যেতে পারে। 1700 এবং 1800 দশকে ভিয়েতনাম এবং কম্বোডিয়া ভিত্তিক চামস ব্যাংককে বসতি স্থাপন করে। অন্যান্য গোষ্ঠীর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি, ইন্দোনেশিয়ান মুসলিম, বিশেষ করে বুগিস, জাভানিজ এবং মিনাংকাবাউ। একজন পার্সিয়ান কূটনীতিকের 1685 সালের বিবরণ এবং সেই সাথে ফরাসি পর্যটক গাই টার্চার্ডের নোট অনুসারে সেই সময় থাইল্যান্ডে একটি উল্লেখযোগ্য পার্সিয়ান শিয়া সম্প্রদায় ছিল, যেখানে রাজার দ্বারা অনুদান দেওয়া আচার অনুষ্ঠান, তাজিয়া অনুষ্ঠান ছিল। ব্যাংকক এলাকায় বসবাসকারী ফার্সি বংশোদ্ভূত মুসলিম রয়েছে। থাই ইসলামের স্বতন্ত্রতা। সাধারণত থাইল্যান্ডে ইসলামী বিশ্বাসের বিশ্বাসীরা সুফিবাদ দ্বারা প্রভাবিত। ঐতিহ্যগত ইসলামের সাথে সম্পৃক্ত কিছু রাজনীতি এবং ঐতিহ্য অনুসার করে থাইল্যান্ডে ইসলামী বিশ্বাস প্রায় সুফি বিশ্বাস এবং অনুশীলনকে প্রতিফলিত করে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো অন্যান্য এশিয়া দেশগুলির মতো। সংস্কৃতি মন্ত্রণালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট এবং এমন মুসলমানদের পুরস্কার প্রদান করে যারা নাগরিক, শিক্ষাবিদ এবং সামাজিক কর্মী হিসাবে তাদের ভূমিকাতে থাই জীবনের প্রচার ও উন্নয়নে অবদান রেখেছে। ব্যাংককে নাগারন মাউলিদ ক্লাং প্রধান উৎসব থাই মুসলিম সম্প্রদায় এবং তাদের জীবনধারার জন্য একটি প্রাণবন্ত প্রদর্শনীয়। উপাসনার স্থান হচ্ছে থাইল্যান্ডে যে মুসলিমদের মসজিদ বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলা। 2007 সালে থাইল্যান্ডের জাতীয় পরিসংখ্যান অফিসের মতে দেশটিতে 3494টি মসজিদ ছিল, যার মধ্যে সবচেয়ে বেশি 636টি মসজিদ ছিল পাট্টানি প্রদেশে। ধর্ম বিষয়ক বিভাগের RAD মতে 99% মসজিদ সুন্নি ইসলামের সাথে সংযুক্ত এবং অবশিষ্ট 1% শিয়া ইসলাম। থাইল্যান্ডে মুসলিমদের প্রশাসন ও শিক্ষা। চুলারাচামন্ত্রী
চুলারাচা মন্ত্রী থাইল্যান্ডের শাইখ আল ইসলাম উপাধি। থাইল্যান্ডের আর কি একটা ভাষায় এটাকে বলা হয় চুলারাচা মন্ত্রী। থাইল্যান্ডের শাইখ আল ইসলাম উপাধিটি প্রথম আয়ুথায়া রাজ্যে ব্যবহার করা হয়েছিল যখন রাজা সংথাম 1611 থেকে 1628 ভিতরে শেখ আহমদকে অফিসে নিযুক্ত করেছিলেন। বর্তমান ইসলামী অঙ্গ প্রশাসন আইন বই 2540 বিই 2540 1997 অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাজা দ্বারা চুলারাচা মন্ত্রী নিয়োগ করা হয়। মানে সাংবিধানিক একটা আইন, সেটাকে আর কি এই জায়গা বলা হয়েছে। তিনি দেশের সমস্ত ইসলামী বিষয় পরিচালনা করার এবং সরকারি সংস্থাগুলিকে ইসলামী বিষয়ে পরামর্শ দেওয়া ক্ষমতা রাখেন। প্রধানমন্ত্রীর পরামর্শে রাজা কর্তৃক মৃত্যু, পদত্যাগ এবং অবসরের পরে চুলারাচা মন্ত্রী তার অফিস খালি করে দেয়। মানে থাইল্যান্ডের যে আপনার মন্ত্রিত্ব পরিষদের ভিতরে ইসলামিক যে রুলগুলো আছে তা কিছুটা ওই জায়গায় ইসলামিক যে মন্ত্রী আছে তার মাধ্যমে প্রয়োগ করা হয়। এটাই আর কি এই জায়গা আর কি আমরা বুঝতে পারতেছি। থাইল্যান্ডের একটি সেন্ট্রাল ইসলামিক কাউন্সিলও রয়েছে, রাজার দ্বারা নিযুক্ত কমপক্ষে 5 জন কাউন্সিলরকে নিয়ে গঠিত। সিআইসিওটি শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ইসলামী বিষয়ে পরামর্শ দেয়। এর প্রিজাইডিং অফিসার হলেন চুলারাচা মন্ত্রী। প্রাদেশিক ইসলামী কাউন্সিলগুলি এমন প্রদেশগুলিতে বিদ্যমান যা যথেষ্ট সংখ্যক মুসলিম সংখ্যালঘু ছিল। সরকার এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্যান্য সংযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারি আর্থিক সহায়তা, কিছু বড় মসজিদ নির্মাণের সহায়তা এবং থাইল্যান্ডের মুসলমানদের মক্কায় তীর্থযাত্রার অর্থন। ব্যাংকক এবং হাত ইয়াই উভয় প্রাথমিক প্রবেশদ্বার শহর। থাইল্যান্ড প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কয়েক শত ইসলামী স্কুল, পাশাপাশি ইসলামী ব্যাংক অফ থাইল্যান্ড, দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠান সহ ইসলামী ব্যাংকগুলি পরিচালনা করে। থাইল্যান্ডের প্যাকেটজাত খাবারের বেশিরভাগই পরীক্ষা হয় এবং প্রযোজ্য হলে হালাল লেবেল দেওয়া হয়। তো দর্শক, আমরা জানতে পারলাম থাইল্যান্ডে মুসলিমদের রাজনৈতিক অবস্থা এবং মুসলিমদের যে জীবন ব্যবস্থা, তারপরে আপনার যে উপাসনালয় বা নামাজ পড়ার জন্য 2টা সেকশন আছে, একটা হচ্ছে সুন্নি এবং আপনার একটা হচ্ছে শিয়া কিছু পরিমাণ। আর টোটালি প্রায় তারা হচ্ছে সুফিবাদ আর কি, সুফিজমে বিশ্বাসী, বেশিরভাগই সুফিজম ইসের উপরে চলাফেরা করে এমন একটা কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। তো যাই হোক, এই জায়গা থাইল্যান্ডে আমরা পর্যটন খাত, বিভিন্ন আইন প্রণয়ন, যাই হোক সব জায়গায় কিন্তু এই থাইল্যান্ডের এমন একটা সরকারি সিস্টেম রাখছে যে জায়গা মুসলিমদের ধারা ওই রুলগুলা আর কি চালানো হয়, যে ওই সংবিধানগুলা। কিন্তু ওই জায়গা কিন্তু আমরা শরিয়া আইন বলে উল্লেখ ওইভাবে পাওয়া যায় না, যদিও যেহেতু সংখ্যা একটু থাইল্যান্ডের মুসলিমদের একটু কম, তো সেক্ষেত্রে তারা ইসলামিক অনেক কিছু কিন্তু এই আপনার থাইল্যান্ডের সংবিধানের মাধ্যমে আর কি পরিচালনা করে থাকে। যাই হোক, তো এই হচ্ছে থাইল্যান্ডে মুসলিমদের জীবন ব্যবস্থা ও ইসলামী ইতিহাস ও রাজনৈতিক পরিস্থিতি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, গুড বাই, টাটা।